আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের সামনে আমি আবারও হাজির হলাম উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কণিক নিয়ে। এবং আজকে আমরা কণিকের তৃতীয় পার্ট, অর্থাৎ কণিকের এর আগে দুইটা ক্লাস করেছি, আজকে তৃতীয় ক্লাস করব এবং তৃতীয় পার্ট হচ্ছে অধিবৃত্ত। আজকে আমরা কণিকের অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। তো অধিবৃত্ত আলোচনা করার আগে চলো আমরা অধিবৃত্ত সম্পর্কে একটু জেনে নেই যে অধিবৃত্ত কি এবং কিভাবে অধিবৃত্তর আসলে মানে চিত্র বা তো তোমাদের যে বইটা আছে সে বইটা তোমরা সবাই হাতে নাও। আমরা 6-এর সি অঙ্ক করতেছি। তো এই 6-এর সি এর মধ্যে আমাদের অধিবৃত্ত বলতে যা বুঝি এরকম দেখো, ধরো এটা একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ। হ্যাঁ, এই অক্ষে এদিক দিয়ে যদি একটা বৃত্ত এবং এদিক দিয়ে যদি একটা বৃত্তাংশ চিন্তা করি, তাহলে কি এটা হচ্ছে কি অধিবৃত্ত। তো এই অধিবৃত্তের কেন্দ্র আছে, শীর্ষ আছে, স্থানাঙ্ক এবং এদের স্থানাঙ্ক আছে। তো দেখো, আমরা অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র এবং নিয়ামক এ সম্পর্কে জানবো। ধরো যদি এই অধিবৃত্ত এবং কেন্দ্র আমরা উপবৃত্তে যেমন জেনেছিলাম যে উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 0, 0, অধিবৃত্তেরও কেন্দ্র কি 0, 0। এবং অধিবৃত্ত এবং উপবৃত্ত প্রায় সূত্রর দিক দিয়ে অনেকটাই মিল আছে। তো একটু ব্যতিক্রম হচ্ছে যে এদের স্পর্শক। ধরো এই যদি হয় একটা রেখা আঁকি, এই তাহলে এটা কি অধিবৃত্তের একটা স্পর্শক। এবং এদিক দিয়ে যদি আমি একটা রেখা আঁকি, এটাও কি একটা অধিবৃত্তের এরকম কি একটা স্পর্শক বা অসীম তট এরকম। তার মানে কি এই যে দুইটা রেখা আমরা আঁকলাম, এই দুইটা রেখাকে আমাদের কি বলা হয়? অসীম তট। অসীম তট। তাহলে কি অধিবৃত্তের অসীম তট সম্পর্কে আমরা একটু জানলাম। তো অধিবৃত্তের অসীম তট হলে ধরো এখানে একটা অবশ্যই একটা কেন্দ্র আছে এবং এখানে কেন্দ্র আছে, এই কেন্দ্রগুলোকে কি বলা হয়? উপকেন্দ্র বলা হয়। হ্যাঁ, আর এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, এটা যদি হয় এটা হবে AE0 আর এদিকে হবে তোমার -AE0। তো ফাইনালি উপকেন্দ্র হচ্ছে +-AE0। তার মানে অধিবৃত্তের সর্বোপরি উপকেন্দ্র পেলাম আমরা +-AE0। তো এরপরে ধরো এই অধিবৃত্তের এখানে অবশ্যই কি একটা শীর্ষ আছে এবং এটাও কি একটা শীর্ষ। তার মানে কি এই বিন্দুকে আমরা যদি শীর্ষ হিসেবে ইন্ডিকেট করি, এটাও কি তাহলে শীর্ষ। এই হচ্ছে অধিবৃত্তের শীর্ষ। তো এই শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক আছে। যদি এটা এক অক্ষের উপর হয়, ধরো এটা A, তাহলে এখানে 0। এটা যদি A হয় তাহলে এখানেও কি 0, অর্থাৎ -A0। ফাইনালি আমরা শীর্ষ পেলাম কত? শীর্ষ পেলাম +-A0। তার মানে অধিবৃত্তের উপকেন্দ্র পেলাম এত, শীর্ষ +-A0, আর কেন্দ্র, শুধু কেন্দ্র যেটা সেটা কি 0, 0। তার মানে অধিবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র এবং শীর্ষ কি আমরা পেলাম। তো দেখো আসলে এই অধিবৃত্তের কেন্দ্রটা কোথায়? ধরো যদি এটা অক্ষ হয়, একটু খেয়াল করো, আমরা এই রেখাটাকে একটু মুছে ফেললাম। তাহলে এই যে একটা অবস্থা, এই বিন্দুটা হচ্ছে কি কেন্দ্র, এটা হচ্ছে মূল বিন্দু এবং এই কেন্দ্র কত 0, 0, আর এটাই হচ্ছে আমাদের এই মূল বিন্দু। তার মানে অধিবৃত্তের মানে কি শীর্ষ জানলাম, উপকেন্দ্র জানলাম, কেন্দ্র জানলাম এবং অসীম তট জানলাম। আমাদের নতুন আসছে উপবৃত্তের এবং অধিবৃত্তের মধ্যে নতুন পার্থক্য হচ্ছে যে কি এখানে একটা অসীম তট আছে এবং কি একটা শীর্ষ উপবৃত্ত ছিল। তা যাই হোক, জানলাম। এখন জানবো আমরা নিয়ামকের সমীকরণ। তো নিয়ামক মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এ সব কিছুই কি আসলে আমরা যেই উপবৃত্ত করেছিলাম এর সাথে কি অনেকটাই মিল আছে। তো যেগুলো একটু ব্যতিক্রম ছিল এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিলাম। তো এখন চলো আমরা মূল টপিক্সে চলে যাই, অর্থাৎ আমাদের ষষ্ঠ অধ্যায়ের 6-এর সি এই নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো 6-এর সি এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে একটু ভালোভাবে খেয়াল করো। তো আমরা 6-এর সি এর টাইপ 2 এর 2 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে 2 নম্বর অঙ্কের মধ্যে দেয়া আছে যে নিয়ামক নিম্নের সমীকরণ দ্বারা সূচিত অধিবৃত্তের শীর্ষ, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, অক্ষদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের
সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাদের। তো চলো আমরা এখন 6 সি এর নিয়ামকের সমীকরণ নির্ণয় এবং উপকেন্দ্র এগুলো আমরা করব। তাহলে দেখো 6 সি এর 2 এর আমরা করব 2 এর 1 নম্বর অঙ্ক। তো দেখো 2 এর 1 আমাদের এখানে দেয়া আছে অলরেডি, y স্কয়ার বাই 25 মাইনাস এক্স স্কয়ার বাই 16 সমান 1। বাস। তো একে কি প্রথমে আমাদের ফর্মে নিতে হবে, এই ফর্মে নিলেই কি আমাদের অঙ্কগুলো করা কি সহজ হয়ে যাবে। তো দেখো ফর্মে নেওয়ার জন্য প্রথমে যে আমাদের সূত্র দেওয়া আছে, তোমাদের যে পাঠ্য বই, ওই পাঠ্য বইয়ের 225 পেজ বের করো, ওখানে 2টা কন্ডিশনের সূত্র দেওয়া আছে। যদি এমন হয় অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয়, তাহলে একরকম সূত্র। আবার যদি এই মাইনাসটা চেঞ্জ হয়ে এখানে আসা পড়ে এবং এখানে প্লাস হয়ে যায়, তাহলে হবে আরেক রকম সূত্র। অর্থাৎ একে আমরা এইভাবে সাজাইতে পারি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1। তো দেখো আমরা যদি এই কাজটা এখানে করি, যে এ এবং বি তৈরি করি, তাহলে 25 আমরা 5 এর উপরে স্কোয়ার লিখতে পারি। এখানে দেখো স্কোয়ার, এখানে 4 এর উপরে স্কোয়ার লিখলাম ইকুয়াল 1। বাস। তাহলে এখানে a ইজ ইকুয়াল টু 5 আর b ইকুয়ালস টু মানে a ইজ ইকুয়াল টু 4 আর b ইকুয়ালস টু 5। অর্থাৎ x এর নিচে যেই রাশিটা থাকবে সেটা হবে a, এবং y এর নিচে যে রাশিটা থাকবে সেটা হবে কি, তার বর্গমূল হবে b। তাহলে এখানে আমার আছে 25, এর 25 এর বর্গমূল কত, 5 পেয়েছি b, আর এখানে আছে 16 এর বর্গমূল হচ্ছে 4 পেয়েছি a। এখন কি a এবং b যেহেতু পেয়েছি, তাহলে কি আমরা তোমরা যেভাবে উপবৃত্ত করেছিলে এর ওই রকম ভাবেই এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে যে এত দ্বারা সূচিত উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা অক্ষ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করব। তো উৎকেন্দ্রিকতা নির্ণয়ের জন্য যা করতে হবে, দেখো প্রথমে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করব। আর এই উৎকেন্দ্রিকতা নির্ণয় করার জন্য যে কাজটা করব, খেয়াল করো, কেন্দ্রিকতা ই সমান √, আমরা উপবৃত্তের মধ্যে সমীকরণে দেখেছিলাম যে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই স্কোয়ার বাই বি স্কোয়ার, কিন্তু এখানে কি, যেহেতু অধিবৃত্ত তাহলে এখানে প্লাস হবে, আর যেহেতু এ ছোট তাহলে এ হবে উপরে এ স্কোয়ার আর বি হবে কি নিচে। একটু মনে রাখবে যে এর মান যদি ছোট হয়, মানে যে ছোট সে কি উপরে চলে যাবে, তাহলে সূত্রটা কি সহজে মনে রাখা যাবে। যেহেতু আমাদের এখানে এ ছোট, এর জন্য এ উপরে বি কি নিচে। তাহলে দেখো √1 প্লাস এর মান 4 স্কোয়ার, এখানে 5 স্কোয়ার 25 প্লাস 16 41 বাই 25। তাহলে এখানে 41 বাই 25, সরি এখান থেকে 25কে যদি রুট করি তাহলে আমরা পাবো 5। তার মানে কি অলরেডি আমরা উৎকেন্দ্রিকতা পেয়ে ফেলেছি। তো আমাদের এরপরে চেয়েছে কি, অধিবৃত্তের শীর্ষ উপকেন্দ্রিক অক্ষদ্বয়ের লম্বের দৈর্ঘ্য, এবং আরও এরকম অনেকগুলো মান চেয়েছে। তো এই মানগুলো আমরা সবাই ইনশাল্লাহ বের করব। তো ধীরে ধীরে প্রত্যেকের সূত্রগুলো একটু খেয়াল করো, তাহলে কি ওই মানগুলো বের করা কি আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তো আমরা দেখো, তা আমরা এখন যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে যে 2 এর 1 নাম্বার, অর্থাৎ 2 এর 1-এর মধ্যে চেয়েছে প্রথম কি শীর্ষ, এবং এরপরে কি দ্বিতীয় হচ্ছে অধিবৃত্তের শীর্ষ আমরা বের করব। তো দেখো আমরা শীর্ষ বের করবো। তো শীর্ষের যে সূত্র, অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস a0। তাহলে জিরো এখানে হচ্ছে যে যদি বাম পাশের সূত্র ফলো করে তাহলে প্লাস মাইনাস a0 হবে, আর ডান পাশের সূত্র ফলো করলে প্লাস মানে 0 প্লাস মাইনাস b হবে। তাহলে
শীর্ষ 0 প্লাস মাইনাস বি, তাহলে এখানে 0 আর আমাদের বি আছে 5, তাহলে প্লাস মাইনাস 5। এই আমরা অলরেডি শীর্ষ পেলাম। তো এখন শীর্ষ পেলাম, এরপরে আমাদের চেয়েছে কি, যে শীর্ষর পরে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে আমাদের উপকেন্দ্র চেয়েছে। উপকেন্দ্র, অধিবৃত্তের উপকেন্দ্র হচ্ছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে যে প্লাস মাইনাস বিই। তাহলে দেখো আমরা ই পেয়েছি √41/5, খেয়াল রাখবে। তাহলে লেখলাম উপকেন্দ্র সমান, উপকেন্দ্রের যে সূত্র আমাদের দেয়া আছে, এই উপকেন্দ্র হচ্ছে 0 প্লাস মাইনাস বিই। তাহলে দেখো এখানে 0 প্লাস মাইনাস বিই, এই হচ্ছে উপকেন্দ্র। তাহলে 0 লিখলাম, আর এদিকে কমা প্লাস মাইনাস দিলাম। আমাদের বি হচ্ছে কত, 5, আর এদিকে উপকেন্দ্র হচ্ছে মানে ই হচ্ছে √41/5। বাস, তাহলে 0 আর এটা প্লাস মাইনাস √41। এই হচ্ছে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে আমরা পেলাম অধিবৃত্তের শীর্ষ পেলাম, উৎকেন্দ্রিকতা পেলাম এবং উপকেন্দ্র পেলাম। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে উপকেন্দ্র পেলাম, এখন আমাদের দরকার অক্ষদ্বয়। উৎকেন্দ্রিকতা পেয়েছি অক্ষদ্বয় এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো অক্ষদ্বয়, তো আমাদের এখানে দুইটা অক্ষ ছিল, কিন্তু একটা আর অক্ষ আর একটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, অর্থাৎ একটা হচ্ছে যে ক্ষুদ্র অক্ষ এবং বৃহৎ অক্ষ। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য যেহেতু চেয়েছে, দেখো আর অক্ষ বা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য যদি বের করি আমরা 2b, তাহলে এখানে 2 আছে, আর আমরা বি পেয়েছি কত, 5, 5 দুগুণে 10। এখন ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমরা পেয়েছি কত, 2a। তাহলে দেখানো 2a, যদি 2a পাই তাহলে এখানে এর মান আছে 4, তো 2 × 4 = 8। তাহলে আমরা কি অলরেডি আর অক্ষ, ক্ষুদ্র অক্ষ, বৃহৎ অক্ষ এদের দৈর্ঘ্য পেলাম। তো যাই হোক, আমাদের এরপরে আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে যে উপকেন্দ্রিক অক্ষদ্বয় এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ। তো আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপবৃত্তের মধ্যে দেখেছিলে যে 2b²/a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর এখানে হচ্ছে যে যেহেতু ডান পাশে সূত্র 2a²/b, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a²/b, আর আমরা যদি ওইভাবে জানতাম তাহলে কি 2b²/a জানতাম, যদি বাম পাশের সূত্রগুলো ফলো করতেন হতো। তাহলে দেখো এখানে 2 আছে, a এর মান হচ্ছে 4, b² b এর মান 5, তাহলে এখানে 16 দুগুণে 32/5, দ্যাট ইজ হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়েছি। এরপরে যেটা চেয়েছে আমাদের কাছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো আমাদের এরপর নিয়ামকের সমীকরণ হচ্ছে y = ± b/e। তাহলে এখানে লেখো নিয়ামকের সমীকরণ, y = ± b/e। বাস, তাহলে আমরা এখানে y লিখেছি প্লাস মাইনাস b এর মান আমরা জানি এখানে 5 আছে, b এর মান 5, আর e এর মান বের করেছিলাম √41/5। বাস, তাহলে এখানে y = ±25/√41, তাহলে 41√41y = ±25, অথবা √41y ±25 = 0, দ্যাট ইজ অ্যান্সার। তার মানে কি আমাদের 2 নাম্বার অঙ্ক কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে ফেললাম। তো এই 2 নাম্বারের মতো করে
দুইয়ের যে টাইপের অঙ্কগুলো আছে এবং 1 নাম্বার আমরা স্কিপ করেছিলাম, 1 নাম্বারের অঙ্কগুলো এরকম দুইয়ের মতোই। 1 নাম্বারে লেখচিত্র চেয়েছে এবং লেখচিত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো এখন আমরা টাইপ 3-তে চলে যাই। দেখো টাইপ 3-র মধ্যে আমাদের আছে যে 4-এর 1 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো তোমরা। এখানে দেয়া আছে x²/9 মাইনাস y²/16 = 1 অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ। তো আশা করি এরকম পারবে। তো 4-এর 3 নাম্বার অঙ্কটা আমরা করি। দেখো 4-এর 3, দেখো আমাদের 4-এর 3 দেয়া আছে 16 x² মাইনাস 25 y² সমান 400। এটা হচ্ছে আমাদের 4-এর 3 নাম্বার এবং এর স্থানাঙ্ক আমাদের মানে কি বিভিন্ন বের করতে বলছে, যে বিভিন্ন তথ্য চেয়েছে। এর মধ্যে চেয়েছে যে 4 নাম্বারের 3-এ যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে। তাহলে এটা আগে ফর্মে নিয়ে আমি 16x²/400 লিখলাম, 25y²/400 = 1। এখন দেখো x² তো আছে, একে ভাগ করলে 25 হয়, আর y² আছে, একে ভাগ করলে 16 হয়, = 1। তাহলে তো x²/5 এর উপরে স্কয়ার, y²/4 এর উপরে স্কয়ার সমান 1। তাহলে দেখো এখানে a = আছে 5 এবং b = আছে 4, অর্থাৎ a সমান 5 এবং b সমান কি আমরা 4 পেয়েছি। তাহলে একটু খেয়াল করো, আমরা যে অধিবৃত্তটা পেয়েছি, হ্যাঁ, এই অধিবৃত্তের মধ্যে যে কাজটা আমরা করব, এখান থেকে আমাদের চেয়েছে যে 4-এর 3 নাম্বার অঙ্কে যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা এখন উৎকেন্দ্রিকতা বের করব। উৎকেন্দ্রিকতা ই সমান √, যেহেতু এখানে ছোট কি b, তাহলে b উপরে বসবো, আমরা আগেই জানি, অর্থাৎ b²/a², এখানে 1 আর b এর মান 4² আর এখানে হচ্ছে 5²। তো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে 41/25 অর্থাৎ √41/5 পেলাম। ঠিক আগের অঙ্কটার মতোই আমরা কি উৎকেন্দ্রিকতা পেলাম। তো এখন আমাদের বলছে যে মানে কি 4-এর 3-এর মধ্যে যে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। তো উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র হচ্ছে আমাদের +-H0। তাহলে দেখো উপকেন্দ্র সমান +-AE0। তাহলে এখানে দেখো +-a হচ্ছে আমাদের 5, ই হচ্ছে √41/5, 0। 5 কেটে গেলে +-√41 0। তার মানে কি 4-এর 3ও কি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই 4-এর 3 যেভাবে করলাম এবং 2-এর 1 নাম্বার অঙ্কটা যেভাবে আমরা করলাম, ঠিক 4-এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে। 4-এর সবগুলো অঙ্কই কি তুমি চাইলে এরকমভাবে করতে পারবে। তবে 4-এর 10 নাম্বার অঙ্কটা একটু ব্যতিক্রম, তো আমরা 10 নাম্বার অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এখন 4-এর 10 নাম্বার অঙ্কটা করি। তাহলে দেখো 4-এর 10, এখানে দেখো একটা রাশি দেয়া আছে। 4-এর 10-এ যে সমীকরণটা দেয়া আছে সেটা হচ্ছে x² - 2y² - 2x plus 8y minus 13 equals 0. minus 2x plus 8y minus 13 equals to 0 বলছে এত দ্বারা সূচিত কণিকের প্রকৃতি নির্ণয় করো এবং উহার কেন্দ্র, অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। আমাদের কাছ থেকে চেয়েছে যে এর কেন্দ্র, অক্ষদ্বয়ের সমীকরণ, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা বের করতে। তো চলো আমরা একে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নেই।
আমরা কিন্তু এর আগে যতগুলো অঙ্কই করেছি আমাদের কোনো সমীকরণে শুধু এক্স এর এক ঘাতি এবং ওয়াই এর এক ঘাতি রাশি ছিল না। তো এখন যেহেতু এক্স এর এক ঘাতি এবং ওয়াই এর এক ঘাতি রাশি আসছে, এই রাশি সহ এক্স এর একটা দ্বিঘাত ফর্মে নিতে হবে এবং ওয়াইকেও একটা দ্বিঘাত ফর্মে নিতে হবে, এবং দ্বিঘাত ফর্মে নিলেই কি আমাদের মূল স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে, অর্থাৎ সেটা কণিক না উপবৃত্ত না পরাবৃত্ত ওইটা আমরা বুঝতে পারবো। তো চলো এখন আমরা একে স্ট্যান্ডার্ড ফর্মে নেই। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x, হ্যাঁ, ওয়ান লিখলাম এখানে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, ওয়ানের উপরে স্কোয়ার লিখলাম। এখন দেখো ওয়াই এর ক্ষেত্রে যে কাজটা করবো আমরা, -2 যদি আমরা এখান থেকে কমন নিই, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4y এই লিখলাম। এখানে 14 লিখতে পারি, যেহেতু এখানে 1 আমরা বেশি লিখছি, এই 1কে কি আমরা মানে করে দিলাম, অর্থাৎ এই 1 এর সাথে যোগ করলে 13 চলে আসবে। দেখো এখানে x মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে 2 আছে, 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 এর উপর স্কোয়ার। তো এখন দেখো আমরা কত বেশি লিখছি, 2 এর উপর স্কোয়ার মানে 4 বেশি লিখছি, আসলে না, এখানে কিন্তু অবশ্যই 2 আছে, 4 দুগুণে 8, -8 বেশি লিখছি। তো এই -8কে পরিপূর্ণ করার জন্য যা করতে হবে, দেখো -8 আমরা বেশি লিখছি, অর্থাৎ 2 4 8, আর এখানে আছে আমাদের কিন্তু -14। তো 14 থেকে যদি 8 আমরা বিয়োগ করি তাহলে মানে অর্থাৎ বাদ দিই, তাহলে এখানে -6 অলরেডি পাবো। বাস, তাহলে দেখো x মাইনাস 1 হোল স্কোয়ার আর 2 আছে এখানে y মাইনাস 2 হোল স্কোয়ার সমান 6। এই হলো আমাদের কি মোটামুটি একটা ফর্মে চলে আসছে। তো আমরা করতেছিলাম 4-এর 10 নাম্বার অঙ্ক। তো দেখো 4-এর 10, তো আমাদের প্রথমে বলেছে এখানে যে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য। তো 4-এর 10কে আমরা অলরেডি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়েছি, এবং 4-এর 10-এর মাঝখানে যেহেতু আছে তার সেহেতু এটা কি অধিবৃত্তকে নির্দেশ করবে। দেখো একটু করি, x মাইনাস 1 হোল স্কোয়ার, মাঝখানে যেহেতু মাইনাস আছে এই জন্য 6 মাইনাস y মাইনাস 2 হোল স্কোয়ার বাই 6 ইকুয়াল 1। এখানে কিন্তু অবশ্যই 2 আছে, তাহলে দেখেন x মাইনাস 1 হোল স্কোয়ার বাই √6 এর উপর স্কোয়ার লিখতে পারি, আর এখানে দেখো y মাইনাস 2 হোল স্কোয়ার বাই √3 লিখতে পারি, কাটাকাটি করলে এর উপর স্কোয়ার লিখতে পারি সমান 1। ঠিক আছে, তাহলে ধরি, অর্থাৎ দেখো তো এটা x স্কোয়ার বাই সামথিং y স্কোয়ার বাই সামথিং যেহেতু আছে, তার মানে কি এটা আমাদের একটা, এবং মাঝখানে মাইনাস আছে, তার মানে কি এটা একটা অধিবৃত্ত নির্দেশ করে। তাহলে এখন তুমি লিখতে পারো অতএব সমীকরণটি একটি অধিবৃত্ত নির্দেশ করে। আমাদের এখানে প্রশ্নে বলছে যে উক্ত প্রাপ্ত সমীকরণের প্রকৃতি নির্ণয় করো। তো সমীকরণের প্রকৃতি হচ্ছে সমীকরণটি একটি অধিবৃত্ত। এখানে a সমান √6, b সমান √3, এবং বড় হাতের x সমান ধরলাম আমরা x মাইনাস 1, এবং বড় হাতের y সমান ধরলাম আমরা y মাইনাস 2। হ্যাঁ, তাহলে আমাদের দেখো মূল সমীকরণটা কি দাঁড়ায় একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা এতটুকুকে ধরেছিলাম বড় হাতের x। তো দেখো এখানে আমরা বড় হাতের x স্কোয়ার বাই এতটুকু স্কোয়ার মাইনাস এতটুকু ধরেছিলাম বড় হাতের y এতটুকু বি স্কোয়ার সমান 1। তার মানে কি এটা একটা অধিবৃত্ত। তুমি চাইলে এই লাইনটা কি এখানেও লিখতে পারো এতটুকু করার পরে, যে যা একটা অধিবৃত্ত। তো আমাদের কিন্তু এখন চেয়েছে কি অধিবৃত্তের যে কণিক সূচিত করে, এই কণিকের প্রকৃতি নির্ণয় করলাম। উহার কেন্দ্র অক্ষদ্বয় সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এর কেন্দ্র অক্ষদ্বয় সমীকরণ এবং দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে। তাহলে দেখো প্রথমে চেয়েছে কেন্দ্র আমরা জানি কি 0 0। তাহলে অতএব
কেন্দ্র বড় হাতের এক্স বড় হাতের ওয়াই ইকুয়ালস টু কত 0 0। কিন্তু আমাদের তো বড় হাতের সমীকরণ ছিল না, আমাদের তো সমীকরণ ছিল ছোট হাতের অক্ষরে, অর্থাৎ ক্যাপিটাল লেটার ছিল না, স্মল লেটার ছিল। তো আমাদের স্মল লেটার নিয়ে আসতে হবে। এই এক্স ইকুয়ালস টু 0 এবং ওয়াই ইকুয়ালস টু 0। এক্স এর মান দেখো আমরা পেয়েছি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ ছোট হাতের এক্স ইকুয়াল 1, এবং ওয়াই এর মান পেয়েছি ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, ছোট হাতের ওয়াই ইকুয়ালস টু 2। তার মানে ফাইনালি আমাদের কেন্দ্র দাঁড়ালো কত? কেন্দ্র হচ্ছে 1 2। বাস কেন্দ্র পেলাম। এখন কেন্দ্র পাওয়ার পর যেটা আমাদের কাছে চেয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্র, এরপরে হচ্ছে অক্ষদ্বয় সমীকরণ এবং দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে আমাদের চেয়েছে অক্ষদ্বয়ের সমীকরণ এবং দৈর্ঘ্য। অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বের মানে সমীকরণ আমরা বের করব। আগে দেখো উৎকেন্দ্রিকতা নির্ণয় করে নেই। উৎকেন্দ্রিকতা ই সমান, তাহলে দেখো আমরা এখন উৎকেন্দ্রিকতা বের করব। ই সমান √1। আমি আগেই বলেছি যে এ এর মান যেটা বড় সেটাও নিচে, যেহেতু এখানে এ বড় তাহলে বি উপরে এ নিচে। 1 প্লাস বি এর মান হচ্ছে √6 এর উপরে, সরি 3 এর উপরে স্কোয়ার আর √6 এটার উপরে স্কোয়ার। তো এখন যদি আমরা ই করি 6, এখানে 6 প্লাস 3, তাহলে দেখো এখানে 9 হয়, অর্থাৎ 3/√6। উৎকেন্দ্রিকতা পেলাম। একে যদি আমরা আরেকটু ই করি তাহলে কি 3 তো আছে এখানে, 2√2√3 লিখতে পারি। এখানে √3 কেটে গেলে √3/2 √2, ফাইনালি আমাদের √3/2 লেখা যায়। তোমার যেটা মন চায় আর কি লিখলাম। তাহলে উৎকেন্দ্রিকতা পেলাম। এখন অক্ষের সমীকরণ চেয়েছে, অক্ষের দৈর্ঘ্য এবং সমীকরণ। তো আমরা এখন অক্ষের দৈর্ঘ্য এবং সমীকরণ বের করব। তো চলো অক্ষের দৈর্ঘ্য এবং সমীকরণ বের করি। তাহলে দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, অথবা তুমি লিখতে পারো এখানে যা মানে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ। ক্ষুদ্র অক্ষের ক্ষেত্রে অনুবন্ধী অক্ষ, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। তোমাদের বি এর মান আছে কত √3, তাহলে 2√3। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2√6, অর্থাৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2a ইকুয়ালস টু 2√6। এখন আমরা ক্ষুদ্র অক্ষ পেলাম, বৃহৎ অক্ষ পেলাম, এবং কি ক্ষুদ্র অক্ষের সমীকরণ এবং বৃহৎ অক্ষের সমীকরণ আমাদের কাছে চেয়েছে। হ্যাঁ, তাহলে আর অক্ষ বা বৃহৎ অক্ষের সমীকরণ y সমান 0, বৃহৎ অক্ষের সমীকরণ y বড় হাতের y ইকুয়ালস টু 0। কিন্তু আমরা কিন্তু বড় হাতের y চিনি না, আমরা চিনি ছোট হাতের y। তো এই জন্য আমরা ছোট হাতের স্মল লেটারের y লিখবো, y মাইনাস 2 ইকুয়ালস টু 0 এটা। এখন দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এখন দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, বড় হাতের x ইকুয়াল 0, তো x মাইনাস 1 ইকুয়াল 0, x সমান 1। যাই হোক, তাহলে আমরা কি বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এবং সমীকরণ পেলাম। তার মানে ফাইনালি আমাদের 4-এর 3 নম্বর অঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো দেখো এরকম করে যদি তুমি চাও যে কোনো অঙ্কই তুমি কি চাইলে কমপ্লিট করতে পারবে। দেখো 8 থেকে একটা অঙ্ক করাই, 8 নাম্বারের একটা অঙ্ক করলে তুমি কি 8-এর সবগুলো অঙ্ক করতে পারবে। যে একটা অধিবৃত্তের 8-এর 1 নাম্বার অঙ্কটা তোমরা বের করে পড়ো, 233 পেজ। যে বলা আছে যে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1-8, উৎকেন্দ্রিকতা √5 এবং নিয়ামকের সমীকরণ এত। তাহলে 8-এর 1 দেখো, মনে করি অধিবৃত্তের
বৃত্তের উপকেন্দ্র S ইন্টু আমাদের এখানে দেয়া আছে 1 - 8 উৎকেন্দ্রিকতা ই সমান এখানে দেয়া আছে √5, হ্যাঁ, এবং এর উপর যে কোনো বিন্দু P × x, y হতে নিয়ামকের উপর লম্ব নিয়ামকের সমীকরণটা তুমি এখানে লিখতে পারো। নিয়ামকের সমীকরণ দেয়া আছে আমাদের 3x - 4y, এটা লিখতে পারো এখানে 3x - 4y - 10 = 0 এর উপর লম্ব, নিয়ামকের উপর লম্ব ধরলাম PM। আশা করি কি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে আমরা অধিবৃত্তের কোন কোন জায়গায় কি কি বিন্দু আছে। তো এটা বের করলাম PM। তাহলে আমরা জানি কি SP = EPM, এটা একটা সূত্র জানি। তো S হচ্ছে এটা আর P হচ্ছে এটা, এর দূরত্ব। কিভাবে বার করবো? √x - 1 হোল স্কয়ার y + 8 হোল স্কয়ার, আর এর মান হচ্ছে √5। আর পি বিন্দু হতে এই নিয়ামকের উপর লম্ব, অর্থাৎ মানে সমীকরণটা এখানে লিখবে 3x - 4y - 10 √, এখানে আছে কত? x এর সহগ 3, y এর সহগ -4। বাস, এই যে একটা সমীকরণ আমরা করলাম, এই সমীকরণটা যদি তোমরা সমাধান করো, এই সমীকরণটা সমাধান করলেই কি তোমরা মানে কি ফাইনালি যে একটা সমীকরণ পাবে সেটাই হবে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তো এইভাবে কি চাইলে কি মানে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত যেগুলো আমরা করিয়েছি কণিকের, এই সবগুলো অঙ্কই করতে পারবে। এর মধ্যেও কারো কোনো প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করবে। হ্যাঁ, এই বলে আমি ক্লাস থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।